গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সাহিত্য সঞ্চয়নের প্রথম পাঠের অন্তর্গত ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শাবলতলার মাঠ গল্পটি আমরা আলোচনা করছিলাম। তো আগের দিন আহ গল্পটি যিনি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার সম্পর্কে আমরা জেনেছি, অর্থাৎ লেখক পরিচিতির সম্পর্কে আমরা অবগত হয়েছি, তাই তো? এবং গল্পটি ও আমরা কিছুটা পড়েছিলাম। তো সেই শাবলতলা মাঠের বা শাবলতলা মাঠ গল্পের পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে আমি আজ চলে এসেছি। চলো বাকিটা পড়ে দেখা যাক। আচ্ছা, তো কাল আমরা এই পর্যন্ত পড়েছিলাম, তাই তো? তো দেখা যাক তারপর কি হয়। অর্থাৎ আহ, গল্পটা আমরা কি দেখেছি, যে লেখক শাবলতলার মাঠ দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যায় এবং সেটাই তিনি গল্প আকারে বলতে থাকেন। যেখানে তার পিসির বাড়ি, যেখান থেকে তিনি সেই প্রাইমারি স্কুলে তিনি যেতেন, এবং সেই প্রাইমারি স্কুলে যিনি হেডমাস্টার ছিলেন উমাচরণ বাবু, তার সম্পর্কে তিনি কিছু বর্ণনা করেন। তার চেহারা বা তার থাকার যে জায়গা এবং ঘরবাড়ির তার মানে তিনি কি কি নিয়ে থাকেন, হ্যাঁ, তার সম্পর্কেই মোটামুটি সবকিছু তথ্য একেবারে গুছিয়ে গুছিয়ে তিনি গল্প আকারে বলেন। তো আমরা দেখেছি যে উমাচরণ মাস্টার মশাই, তিনি আহ, মধ্যবয়স্ক একজন হেডমাস্টার স্কুলের, এবং দেখা যায় যে তিনি কোথায় থাকতেন সেটাও আমরা দেখেছি। এবং তিনি একটা বই লিখতেন, যেটাই মানে মূল কথা আর কি, যে আক্কেল গুরুম নামক একটা প্রহসন তিনি লিখেছিলেন। এবং সেই উমাচরণ বাবুর সেই বই নিয়েই লেখক গল্প করছেন, এবং ততটা আমরা পড়েছিলাম। তো চলো এর পরে কি আছে দেখা যাক। তো এর পরের লাইন আছে যে উমাচরণ মাস্টার আমাদের দিকে চেয়ে সগর্বে বলতেন, এই বই পড়ে গোবরডাঙ্গার সেজবাবুর শালা কি বলেছিলেন জানো? অর্থাৎ আর তার বই নিয়ে তিনিও মানে নিজের নিজেকে নিয়েও খুব গর্ব প্রকাশ করতেন। হ্যাঁ, তো তিনি যেহেতু লেখকরা তখন ছোট ছোট ছিলেন, এবং ওই যে বলেছিলাম বা এই গল্পে ছিল যে উম, নাটক কি বা প্রহসন কি, হ্যাঁ, বা লেখক বা সাহিত্যিক কি, এসব তারা বুঝতেন না। শুধু জানতেন তারা বা বুঝতেন এটুকু যে বই লিখেছেন। হ্যাঁ, মানে বিশাল একটা ব্যাপার। হুম, তো সেই জন্য উমাচরণ বাবু যখন তার বই দেখিয়ে সগর্বে যখন লেখকদেরকে বলছেন যে এই বই পড়ে ওই কি বলেছিলেন জানো? তো কি বলেছিলেন দেখো, বলেছিলেন উমাচরণ বাবু, উনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন। হুম, যে গিরিশ ঘোষ তিনিও আহ, বিখ্যাত লেখক, বা যিনি প্রহসন লেখেন। হ্যাঁ, তো সেই গিরিশ ঘোষের সঙ্গে তুলনা করেছেন উমাচরণ বাবুকে। বুঝলে? অর্থাৎ এই কথাটা তিনি তার ছোট ছোট ছাত্রদের সঙ্গে শেয়ার করছেন, তাদের সঙ্গে গল্প করছেন, সেটা সগর্বে। হ্যাঁ, যে তাকে এরকম বলেছেন, অর্থাৎ আহ, যিনি লেখককে বলেছেন যে গিরিশ ঘোষের সমান লেখক হবেন, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে উমাচরণ বাবু খুব ভালো লেখক ছিলেন। তার যে এই প্রহসনটা আক্কেল গুরুম, সেটাও খুব ভালো লেখা হয়েছে। হ্যাঁ, সেজন্যই গিরিশ ঘোষের সঙ্গে তুলনা করছেন, যে কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন। আচ্ছা, আমি বলেছিলাম গিরিশ ঘোষ কে পণ্ডিত মশাই? অর্থাৎ লেখক তার হেডমাস্টারকে জিজ্ঞাসা করেছিলেন যে গিরিশ ঘোষ কে। হুম, কারণ স্বাভাবিক ওইটুকুটুকু 10-11 বছরের ছেলেরা, তারা তো যেখানে লেখক কি, সাহিত্যিক তাদের কাদের বলে, বা তাদের যশ গৌরব কি সেটা জানে না, প্রহসন কি সেটা জানে না। সেক্ষেত্রে গিরিশ ঘোষকে চেনা তাদের পক্ষে সত্যিই সম্ভব নয়।
তো সেজন্যই আহ লেখকরা তার সেই উমাচরণ বাবুকে জিজ্ঞেস করছেন যে গিরিশ ঘোষ কে। হ্যাঁ, উমাচরণ বাবু অনুকম্পার হাসি হেসে আমার দিকে চেয়ে বলেছিলেন, গিরিশ ঘোষ জানো না? হুঁ, কি বা জানো? হুম, উমাচরণ বাবু তখন অনুকম্পার হাসি, অনুকম্পা মানে কি, যে আহ, সমবেদনা বা সহানুভূতি নিয়ে এরকম যে ইস, তুমি গিরিশ ঘোষকে চেনো না, মানে যেরকমটা করে বলা হয় আর কি। একটা উদাহরণ দিচ্ছি, যে তোমরা ধরো সাধারণ বললে একটা কথা, যে উপন্যাস কি জানি না তো। হুম, তখন সেক্ষেত্রে ধরো আমি বললাম, হ্যাঁ উপন্যাস কি জানো না। হ্যাঁ, তো সেই রকম একটা আহ দয়া করে বা দয়ার হাসি বা সমবেদনার হাসি বা অনুগ্রহের হাসি একটা হেসে উমাচরণ বাবুও আহ, লেখকের দিকে চেয়ে বলেছিলেন যে গিরিশ ঘোষ জানো না? কি বা জানো? হুম, তারপর আমি লজ্জায় চুপ করে থাকি। যে লেখক বলছেন তিনি তার উমাচরণ বাবু যখন ওরকম করে বললেন যে গিরিশ ঘোষকে জানো না, তো সেক্ষেত্রে লেখকের লজ্জা অনুভব হলো যে ইস, তাহলে গিরিশ ঘোষকে আমার জানাটা উচিত ছিল। হ্যাঁ, এই জন্য তিনি একটু লজ্জা বোধ করছেন। তো লজ্জায় লেখক চুপ করে থাকলেন। কি উত্তর দেব, যখন সত্যিই জানি না গিরিশ ঘোষকে, নামও কোনোদিন শুনিনি। হ্যাঁ, তো লেখক বলছেন, তিনি চুপ করেই আছেন যে কি উত্তর দেবে, সত্যিই তো তিনি গিরিশ ঘোষকে জানে না, তার নামও কোনোদিন শোনেননি। উমাচরণ তার এই মূল্যবান প্রহসন আমাদের কাছে বিক্রি করবার চেষ্টা করতেন এবং বিক্রি অনেক করেছিলেনও। হুম, উমাচরণ তার এই মূল্যবান প্রহসন অর্থাৎ আক্কেল গুরুম নামক সেই প্রহসনটি তিনি আহ যেটা মূল্যবান হিসাবে প্রকাশ করছেন, লেখক বলছেন। হ্যাঁ, তো সেই প্রহসনটি লেখকদের কাছে তখন উমাচরণ বাবু বিক্রি করার চেষ্টা করতেন এবং এমনকি বিক্রিও করেছিলেন কারো কারো কাছে। হ্যাঁ, তারপর প্রত্যেক ছাত্রের বাড়ি একখানা বা দুখানা করে আক্কেল গুড়ুম ছিলই। যে তার যারা ছাত্ররা ছিল, হুম, তো তাদের তো সবার বয়সই প্রায় 10-11, 9-10-11, এরকম ছোট ছোট বাচ্চা। তো সেই তাদের বাড়িতেও তার এই প্রহসনটি অর্থাৎ আক্কেল গুরুম এই প্রহসনটি প্রত্যেকের বাড়ি দু একখানা করে ছিলই। কিভাবে ছিল সেটা দেখো, মাইনের টাকা দিলে খুচরো ফেরত দেওয়ার রীতি ছিল না তার। বলতেন, কত বাকি? 7 আনা? নাও একখানা ভালো বই নিয়ে যাও, বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে। হ্যাঁ, এরকম ছিল তার বই বিক্রির নিয়ম আর কি, বা কৌশল বলা যায়। তো কি হতো না, তার কাছে যারা পড়তে আসতো, আহ যে মাইনের টাকা যখন দিত, যে 10 টাকা দিচ্ছি বা 100 টাকা দিচ্ছি, তার মধ্যে থেকে আমি 10 টাকা ফেরত পাবো বা 20 টাকা ফেরত পাবো, কিন্তু সেই ফেরত পাওয়ার টাকাটা তিনি আর দিতেন না। কি করতেন, যে কত বাকি শুনে নিয়ে আহ তার বদলে টাকাটা ফেরত দেওয়ার বদলে তিনি তার ওই বইটি দিতেন সবাইকে এবং বলতেন যে বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে। হুম, এরকম। একদিন পিসিমা বললেন, হ্যাঁ রে, মাইনের টাকা দিলাম, 9 আনা পয়সা ফেরত দিলি না। অর্থাৎ এই পিসিমা কার কথা বলছেন, যে লেখক, লেখকের পিসিমা, সেই পিসিমা যার বাড়িতে থেকে তিনি ওই স্কুলে বা সেই পাঠশালায় পড়তে আসতেন, সেই পিসিমা। তো সে একদিন পিসিমা বলছেন যে মাইনের যে টাকা দিলাম, তার থেকে তো 9 পয়সা, 9 আনা পয়সা তো ফেরত পাওয়ার কথা, সে পয়সা তো ফেরত ফেরত দিলি না, মানে লেখককে জিজ্ঞেস করছেন। তখন লেখক তার উত্তরে বলছেন যে না পিসিমা, মাস্টার মশাই বই একখানা দিয়েছেন তার বদলে। যে 9 আনা পয়সাটা ফেরত পাওয়ার কথা, সেই পয়সায় মাস্টার মশাই তার নিজের একটা বই দিয়েছেন, তার বদলে। পিসিমা তখন তার উত্তরে জিজ্ঞেস করছেন, কি বই? তার উত্তরে লেখক বললেন, আক্কেল গুড়ুম। হ্যাঁ, এবার দেখো পিসিমার প্রতিক্রিয়া। কি বলছে, ও মা, সে আবার কি বই? তুই কি বলে সে বই আনতে গেলি? যেমন পোড়ার মুখো মাস্টার, তেমনই পোড়ার মুখো ছেলে। হুম, বইয়ের নাম শোনো না, আক্কেল গুড়ুম।
কেষ্ট শতনামা পাওয়া যায় তো একখানা আনগে বরং, ও বই ফেরত দিয়ে আয়। হুম। তো কি হলো যে পিসিমা শুনে মানে অবাক হলেন এবং একটু আহ মানে তাচ্ছিল্যের হাসিও হাসলেন যে আহ, যে সে আবার কি বই, আক্কেল গুরুং, মানে নামটা শুনলেই তো একটা মানে হাস্যরসাত্মক প্রহসন যেহেতু সেটা বা নাটক, সেই জন্য নামটাও সেরকম ফানি বা হাস্যরসাত্মক মূলক। তো সেই জন্যই তো সেই আক্কেল গুরুং নামটা শুনে পিসিমা তাই বলছেন যে সে আবার কি বই। হ্যাঁ, আবার আহ, লেখককে আবার ধমক দিয়ে বলছেন যে তুই কি বলে সে বই আনতে গেলি। হ্যাঁ, আবার বলছেন যেমন পোড়ার মুখো মাস্টার তেমনই পোড়ার মুখো ছেলে, অর্থাৎ উমাচরণ বাবুকেও পোড়ার মুখো বলছেন এবং লেখককেও পোড়ার মুখো বলছেন। হুম, যে যেমন মাস্টার তেমন তার স্টুডেন্ট বা তেমন তার ছাত্র, যে সে টাকা ফেরত দেওয়ার বদলে বই দিয়েছে, আর সে ছাত্রও তেমন সেই টাকা না নিয়ে বই নিয়ে বাড়ি চলে এসেছে। হ্যাঁ, এরকম। আবার বলছেন যে বইয়ের নাম শুনুন, আক্কেল গুরুং। হ্যাঁ, যে খুব মানে হাস্যকর একটা নাম। তারপর বলছেন কেষ্টর শতনামা পাওয়া যায় তো খানা আনগে বরং। কেষ্টর শতনামা মানে শ্রীকৃষ্ণের শতনাম ওয়ালা যে বইগুলো হয়। হুম। তো সেই বই এর কথা বলছেন পিসিমা, যেহেতু পিসিমা বৃদ্ধা মানুষ এবং বৃদ্ধারা কি হয় সাধারণত ধর্ম কর্ম করেন। তো সেজন্য বলছেন যে সেই শ্রীকৃষ্ণের শতনাম যে বই পাওয়া যায় সেই বই গিয়ে আনতে বলছেন। এবার স্বাভাবিক তোমরা দেখো যে একজন বৃদ্ধা মানুষ, তাও আবার আহ গায়ে-গঞ্জে বাড়ি, অর্থাৎ প্রত্যন্ত গ্রামের একজন বৃদ্ধা, সে বা তিনি কিনা প্রহসন বুঝবেন বা তার কি কোনো ইন্টারেস্ট থাকবে যে হ্যাঁ প্রহসন বা হাস্যরসাত্মক কোনো নাটক, এটা পড়ার বই, বই দিয়ে দেখি পড়ি, এরকম কি কোনো ইন্টারেস্ট থাকবে? থাকবে না, স্বাভাবিক। যে তার মনে হবে যে ধর্মের কোনো বই আনলে বরঞ্চ ভালো হয়। হুম, বলে না বৃদ্ধারা যে আমার ৩ কাল পেরিয়ে এক কালে ঠেকেছে, এবং যখন ওই এক কালে ঠেকে অর্থাৎ যখন তারা বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যান, তখন তারা মনে করেন যে এখন শুধুই আমার ধর্ম করার বয়স, হ্যাঁ, অন্য কিছু নয়। তো সেই অনুযায়ী বৃদ্ধার মানে পিসিমা, পিসিমারও সেরকম মানসিকতা, যে আমি এখন সেই ওই যে যেমন বললেন যে কৃষ্ণের শতনাম অর্থাৎ কেষ্টর শতনাম যদি পাওয়া যায় বা কৃষ্ণের নামওয়ালা সেই বই যদি পাওয়া যায়, তাহলেই তার কাছে সেটা ঠিক। এই আক্কেল গুরুম এইসব প্রহসন আবার কি? হ্যাঁ, এসব খায় না মাথায় মাখিয়ে, মানে এইসব ওনার চলবে না। ওনার একটা উম, ধার্মিক কোনো বই দিলে ওনার কাছে খুবই ভালো। তো সেজন্যই বলছেন যে কেষ্টর শতনাম যদি পাওয়া যায় সেটা আনগে বরং। আনগে মানে যে আন গিয়ে, হ্যাঁ গিয়েটাকে এখানে গে বলছে। তারপর ও বই ফিরিয়ে দিয়ে আয়, যে ওই আক্কেল গুরুং নামক যে প্রহসন, সেটাকে ফিরিয়ে দিয়ে আসার কথা বলছেন লেখককে। তারপর তার উত্তরে লেখক বলছেন সে হবে না পিসিমা, তিনি ওসব বাজে বই লেখেন না, এ হলো প্রহসন। হ্যাঁ, এবার লেখক সেটাকে সুন্দর করে বলছেন, এবং ওই যে কৃষ্ণের শতনাম সেটাকে তিনি বাজে বই বলেও উল্লেখ করছেন যে সে হবে না, তিনি ওসব বাজে বই লেখেন না, এটা হলো প্রহসন। তার এই আক্কেল গুরুম এই বইটা যা তা বই নয়, এটা একটা প্রহসন, সেটা তিনি তার পিসিমাকে বোঝানোর চেষ্টা করছেন। তারপর পিসিমা বলছেন সে আবার কি রে? তার উত্তরে লেখক বলছেন সে তুমি বুঝবে না, গিরিশ ঘোষের নাম শুনেছো? পিসিমা বলছেন সে কে আবার? আমাদের গায়ে তো ও নামের কেউ নেই। আহ দুর্গাপুরের লোক নাকি? অর্থাৎ আহ, আচ্ছা, তারপরের লাইনটা শুনে নাও। তারপরে লেখক তার উত্তরে বলছেন যে সে তুমি বুঝবে না, তিনি আমাদের মাস্টার মশাইয়ের মতো প্রহসন বই লেখেন। হুম। তো এটা হলো লেখক এবং তার পিসিমার কথোপকথন, যে বই নিয়ে, হ্যাঁ সে আক্কেল গুরুং নামক প্রহসন বই নিয়ে তাদের কথোপকথন একটা, যে সে বই ফিরিয়ে দিয়ে আসার কথা বলছেন পিসিমা, কিন্তু লেখক এবার সেই বইয়ের গুরুত্ব, সেই বইয়ের মাহাত্ম্যটা বোঝানোর চেষ্টা করছেন পিসিমাকে,
যে এটা যা তা বই নয়, এটা একটা প্রহসন। হ্যাঁ। তো তাও না বুঝতে পারলে পিসিমা যখন আবার জিজ্ঞাসা করে যে সেটা কি, তখন আরো বোঝান বা আরো বলেন প্রহসন কি সেটা বোঝানোর জন্য যে গিরিশ ঘোষের নাম শুনেছো? সেই যে আহ উমাচরণ বাবু লেখকদেরকে বলেছেন যে গিরিশ ঘোষের সমান লেখক হবেন, একজন তাকে বলেছেন। হ্যাঁ। এবং তাদেরকে শিখিয়েছিলেন যে গিরিশ ঘোষ কে। হ্যাঁ। তো সেটা তিনি শিখে এসেছেন সেখান থেকে। এবং পিসিমাকেও সেই ডায়ালগটাই দিচ্ছেন যে গিরিশ ঘোষের নাম শুনেছো? হুম। এবার পিসিমা তো স্বাভাবিক চিনবেন না। তাকে যদি বলা হয় যে ধর্মীয় কোনো কিছু প্রশ্ন করা হয় তাহলে তিনি স্যাট করে উত্তর দিয়ে দিতে পারবেন। কিন্তু এই গিরিশ ঘোষ বা কোনো সাহিত্যিক বা কোনো লেখকদের নাম বললে থোড়িই তিনি জানতে পারবেন বা বলতে পারবেন না। সেই হেতু তিনি আবার বলছেন সে কে আবার। আমাদের গায়ে তো ও নামের কেউ নেই। তিনি ভাবছেন যে তার গ্রামের হয়তো বাড়ি হতে পারে, কিন্তু তার গ্রামে, গা মানে কি তোমরা তো জানো নিশ্চয়ই, গা মানে গ্রাম। হুম, তো যে আমাদের গ্রামে তো ও নামের কেউ নেই। তারপর ভাবছেন দুর্গাপুরের লোক নাকি, অর্থাৎ দুর্গাপুর। দুর্গাপুরকে তিনি দুর্গপুর বলছেন। তো জিজ্ঞেস করছেন লেখককে যে সেই গিরিশ ঘোষ সে দুর্গপুরের লোক নাকি। হুম। তার উত্তরে লেখক বলছেন যে সে তুমি বুঝবে না, তিনি আমাদের মাস্টার মশাইয়ের মতো প্রহসন বই লেখেন। হুম। এবার লেখক পিসিমাকে বুঝিয়ে বললেন যে সে গিরিশ ঘোষ কে, তার উত্তরে যে সে গিরিশ ঘোষও আমাদের মাস্টার মশাই অর্থাৎ উমাচরণ বাবুর মতো প্রহসন বই লেখেন, তার উকিল গুরুমের মতো বই লেখেন আর কি। পিসিমা ধমক দিয়ে বলতেন, তুই চুপ কর বাপু, বড্ড পণ্ডিত হয়েছিস তুই। আমি জানি নে, ওর গাল টিপলে দুধ বেরোয়, উনি জানেন। ফাজিল কোথাকার, ওসব গিরিশ ঘোষ সতীশ ঘোষ বুঝি নে। কালো বই ফেরত দিয়ে কেষ্ট শতনাম আনতে পারিস ভালো, নয়তো আনা ফেরত আনবি যা। হুম। যেবার পিসিমা লেখকের ধমক দিচ্ছেন, যে যখন লেখক তাকে বোঝাচ্ছেন যে এটা প্রহসন, তারপর গিরিশ ঘোষ কে সেসব সম্পর্কে বলছেন, তখন পিসিমা এবার ভাবছে যে হ্যাঁ এটুকু ছেলে আমাকে এত বড় বড় জ্ঞান দিচ্ছে। হ্যাঁ। তো সেই জন্য পিসিমা ধমক দিয়ে তাকে বলছেন যে তুই চুপ কর। হ্যাঁ। এবং বলছেন যে বড্ড পণ্ডিত হয়েছিস যে তুই, যে সবকিছু জেনে গেছিস, হ্যাঁ জ্ঞান দিচ্ছিস এরকম ব্যাপার। আবার বলছেন যে আমি জানি নে, ওর গাল টিপলে দুধ বেরোয় উনি জানেন। হুম। যে গিরিশ ঘোষ কে, প্রহসন কি, এ সমস্ত লেখক বলছেন, তাই তিনি বলছেন যে আমি জানি নে, ওর গাল টিপলে দুধ বেরোয় উনি জানেন। দেখবে সচরাচর গ্রামের দিকে বা শহরের দিকেও হয়ে থাকবে এটা, প্রবাদ বাক্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে যে গাল টিপলে দুধ বেরোয়। অর্থাৎ সে অল্প বয়স্ক বা উম, এই সেদিনকার বাচ্চা। হ্যাঁ, এরকমটা বোঝায় যে আম, এই তো কয়দিন হলো হয়েছিস, হ্যাঁ এর মধ্যে সব জেনে গেছিস, বুঝে গেছিস, এরকম ব্যাপার। তো সেই অর্থে আহ এই প্রবাদ বাক্যটা প্রযোজ্য হয় বা ব্যবহৃত হয়ে থাকে যে গাল টিপলে দুধ বেরোয়, অর্থাৎ এই সেদিনকার বাচ্চা, সে সব জেনে গেছে এরকম। যে হুম, এখনো তাকে বাচ্চা প্রমাণ করার চেষ্টা, এরকম আর কি। তো তাইলে পিসিমা বলছেন যে আমি জানি নে, ওর গাল টিপলে দুধ বেরোয় উনি জানেন, যে এতটুকু বাচ্চা ও সব জানে আর কি। হ্যাঁ। ফাজিল কোথাকার। যে ফাজিল মানে দুষ্টু বা বদমাশ এরকম বোঝায় এই অর্থে। ওসব গিরিশ ঘোষ সতীশ ঘোষ বুঝি নে, অর্থাৎ যে গিরিশ ঘোষের ডায়ালগ লেখক তার পিসিমাকে দিচ্ছিলেন, তাই বলছেন যে ওসব গিরিশ ঘোষ সতীশ ঘোষ বুঝি নে। কালো বই ফেরত দিয়ে কেষ্ট শতনামা আনতে পারিস ভালো, নয়তো আনা ফেরত আনবি। যে ধমক দিয়ে বলছেন যে আগে সেই বই ফেরত দেওয়ার কথা বলছেন এবং কেষ্ট শতনামা তার চাই, আর না হলে টাকা ফেরত আনতে হবে। হ্যাঁ। একদিন উমাচরণ মাস্টার মশাই আমাদের বুঝিয়ে বলেছিলেন, বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে তার মতো স্কুল মাস্টারি করেছিলেন। কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা হঠাৎ বলে বসলো, আপনার বয়স কত মাস্টার মশাই? হুম। তো এই যে এই পর্যন্ত যে পিসিমা ধমক দিলেন, এটা তার আহ স্মৃতিচারণ হচ্ছে লেখকের। হ্যাঁ।
যে তিনি ভাবছেন এবং ভাবতে ভাবতে মানে উমাচরণ বাবুর কথা ভাবতে ভাবতে পিসিমার সেই বকুনিগুলো, সেই ধমকগুলো তার চোখের সামনে ভেসে উঠছে, তার কানের সামনে ভেসে উঠছে। তিনি যেন সেই বকুনিগুলো তিনি এখন শুনতে পাচ্ছেন। হ্যাঁ, তার স্মৃতিচারণ হচ্ছে এরকম। তারপরে আরো তার মনে পড়ছে সেই উমাচরণ বাবুর কথা। আরো বলছেন যে একদিন উমাচরণ মাস্টার মশাই আমাদের বুঝিয়ে বলেছিলেন, উমাচরণ মাস্টার মশাই লেখকদেরকে বুঝিয়ে বলেছিলেন যে বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে তার মতো স্কুল মাস্টারি করেছিলেন। হুম, যে যারা বই লেখেন, গল্প, উপন্যাস বা যারা সাহিত্যিক হন, তারা সবাই প্রথম জীবনে আহ মানে উমাচরণ বাবুর মতোই স্কুল মাস্টারি করেছিলেন। হুম, একটা সময় পরে তারা কবি হয়েছেন বা লেখক হয়েছেন বা ঔপন্যাসিক হয়েছেন। হুম, কথাবার্তার মাঝখানে এবং যখন আহ উমাচরণ বাবু মানে লেখকদেরকে এই গল্প বলছেন যে তার এই যে যে বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে এরকম স্কুল মাস্টারি করছিলেন, এসব কথা যখন হচ্ছিল, গল্প যখন চলছিল, হঠাৎ তার মাঝখানে, সেই কথাবার্তার মাঝখানে লেখকদের ক্লাসের একজন সারদা সে হঠাৎ বলে বসলো, আপনার বয়স কত মাস্টার মশাই? যে উমাচরণ বাবুকে জিজ্ঞেস করছে যে তার বয়স কত। তার উত্তরে বলছেন মাস্টার মশাই, কেন রে? সারদা বলছেন যে তাই বলছি। উমাচরণ মাস্টার তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন। বটে, কিন্তু আমরা বুঝতে পারলাম ছেলেটার খটকা বাজছে কোথায়। যে উমাচরণ বাবু তার স্টুডেন্টদের সাথে গল্প করছেন, হুম, যে এক সময় আমার মতন লেখকরা এক সময় স্কুল মাস্টারি করতেন, পরে তারা লেখক হয়েছেন। তো সারদা সেই জন্য তাকে জিজ্ঞেস করলেন তার বয়সের কথা, এবং যখন ধমক দিলেন বটে, মানে যখন বয়স জিজ্ঞেস করাতে মাস্টার মশাই তাকে ধমক দিয়েছেন, আহ, কিন্তু লেখকরা সেটা বুঝতে পারছেন যে সেই যে জিজ্ঞেস করলো আর কি বয়সের কথা, তার কোথায় খটকাটা বাজছে, কোথায়। না, এই বয়সেও যদি এখন উমাচরণ মাস্টার আমাদের এই স্কুলে মাস্টারি করতে রয়ে গেলেন, তবে কোন বয়সে গিয়ে তিনি কোথায় কি বড় কাজ করবেন। হুম, যে এই তো অর্ধেক বয়স পার হয়েই গেল। হ্যাঁ, এখনো তো উমাচরণ বাবু আমাদের স্কুলে মাস্টারি করছেন। হ্যাঁ, তো আর কোন বয়সে গিয়ে তিনি কোথায় কি বড় কাজ করবেন, এই তো বয়স হয়ে গেল। সেই জন্যই আর কি জিজ্ঞেস করছে বয়সের কথা। তারপর আমাদের ক্লাসের সতু কিন্তু বলতো, মাস্টার মশাই খুব বড় পণ্ডিত, ওরকম হয় না। হুম, তো লেখকদের ক্লাসে একটা ছেলে ছিল সতু বলে, সেই সতু কিন্তু সবসময় বলতো যে মাস্টার মশাই খুব বড় পণ্ডিত। পণ্ডিত মানে জানো তো যে অনেক জ্ঞানী বা অভিজ্ঞতা লব্ধ মানুষ। হ্যাঁ, তো তাই বলছেন যে খুব বড় পণ্ডিত, ওরকম হয় না, মানে সচরাচর এরকম পণ্ডিত মানুষ খুব একটা দেখা যায় না। হুম, তারপর আমি বললাম, কেন রে? এবার সতু বলছে, উনি চালতে বাগানের মাঠের ধারে বসে রোজ কি করেন, বোধহয় লেখেন, কবি মানুষ কিনা। হুম, তো পণ্ডিত কেন বলছে, অর্থাৎ সতুর মতে মাস্টার মশাই পণ্ডিত কেন? কারণ কি না, সতু মাস্টার মশাইকে চালতে বাগানের মাঠের ধারে বসে কিছু একটা রোজ করতে দেখেন, যেটা থেকে মনে হয়েছে যে তিনি হয়তো লেখেন, কবি মানুষ কিনা। কবিরা তো লেখেন যেখানে সেখানে বসে প্রকৃতির মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে, প্রকৃতির জিনিসকে মানে দেখে দেখে লেখেন। হ্যাঁ, তো সেটা দেখে সতুর মনে হয়েছে যে উমাচরণ মাস্টার আহ একজন খুব বড় পণ্ডিত মানুষ। হুম, তারপর আমি একদিন সতুর সঙ্গে দেখতে গেলাম ব্যাপারটা, যে লেখক সতুর কথা শুনে সতুর সঙ্গে সে ব্যাপারটা দেখতে গেলেন, যে কি চালতে বাগানের মাঠের ধারে বসে কি করেন, সত্যি লেখেন নাকি কি করেন। হ্যাঁ,
চালতে বাগান বহুকালের প্রাচীন আম তেঁতুল গাছের ছায়ায় দিন মানেই সন্ধ্যার মতো অন্ধকার। এবং সেই চালতে বাগানের বর্ণনা দিচ্ছেন লেখক এখানে, যে সেই চালতে বাগান অর্থাৎ চালতা বাগান বহুকালের প্রাচীন আম তেঁতুল গাছের ছায়ায়, অর্থাৎ সেই যে বাগানটা সেটা অনেককাল আগের, এবং সে বহুকালের প্রাচীন আম তেঁতুল গাছ, যে অনেক পুরনো আম গাছ তেঁতুল গাছে ভরা। হুম। তো যেহেতু অনেক পুরনো আম তেঁতুল গাছ, সেহেতু কি হবে, অনেক মোটা, অনেক বড় আকারের গাছ হবে, তাই না? এবং সেই আম তেঁতুল গাছের ছায়ায় সেই চালতে বাগানটাকে দিনের বেলাতেও সন্ধ্যার মতো অন্ধকার লাগে। হ্যাঁ, একদম ছায়া করে থাকে, অন্ধকার হয়ে থাকে। তারপর অনেক রকম মোটা লতা গাছে গাছে জড়াজড়ি করে আছে। অর্থাৎ সেই যে পুরানো আম তেঁতুল গাছ আছে, এবং সেই গাছের গায়ে গায়ে মোটা মোটা লতা গাছ, বিভিন্ন রকমের তো লতা মানে জড়ানো গাছ হয়। তো তাই বলছেন যে অনেক রকম মোটা লতা গাছে গাছে, যে সেই গাছগুলোতে জড়িয়ে রয়েছে, তাই বলছেন জড়াজড়ি করে আছে। অর্থাৎ সেই মোটা গাছ এবং সেই লতা গাছগুলো এমন ভাবে যে জড়িয়ে আছে, সেটাকে সুন্দর একটা শব্দে লেখক এখানে আখ্যায়িত করছেন, যে অনেক রকম মোটা লতা গাছে গাছে জড়াজড়ি করে আছে। হুম। যে দুটো গাছ, যে একটা লতা গাছ একটা মোটা গাছে যেন জড়াজড়ি করে আছে। তারপর বাগান পার হয়েই একটা ছোট মাঠ, উমাচরণ মাস্টার সে মাঠের ধারে বসে আছেন। হুম। তো সেই একটা বাগান, মানে সে চালতে বাগান, সেটা পার হয়ে একটা ছোট মাঠ আছে, আর উমাচরণ মাস্টার সে মাঠের ধারে বসে আছেন বাগানের ছায়ার আশ্রয়ে একটা ছেঁড়া মাদুর পেতে। বাগানের যে ওই প্রাচীন প্রাচীন গাছ, অর্থাৎ পুরনো যে গাছগুলোর ছায়া রয়েছে, সেই ছায়ায় কি করছেন না, একটা ছেঁড়া মাদুর পেতে সেই মাঠের ধারে বসে আছেন। মাদুরের ওপর কাগজ বই ছড়ানো, সেই মাদুরটার ওপর অনেক কাগজ এবং অনেক বই ছড়ানো ছেটানো রয়েছে। কাছে উড়ে যায় বলে মাটির ছোট ছোট ঢেলা চাপানো সেগুলোর ওপর, অর্থাৎ সেই মাদুরের ওপর যে আহ কাগজ এবং বই ছড়ানো রয়েছে, সেগুলো যাতে হাওয়াতে উড়ে না যায়, সেগুলোর জন্য ছোট ছোট ঢিল, মাটির ঢিল, যেটাকে মাটির ঢেলা বলেছেন, সেই ছোট ছোট ঢিল, জানো তো, মানে মাটির টুকরো অংশকে ঢিল বলা হয়। তো সেই মাটির ঢিল চাপিয়ে রেখেছে সেই কাগজগুলোর ওপর বা বইগুলোর ওপর, যাতে উড়ে না যায়। আমরা শেওড়া ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম। তিনি কখনো উপর হয়ে কি লিখছেন, কখনো সামনের মাঠের দিকে চেয়ে কি ভাবছেন, কখনো আপন মনে হাসছেন, বিড়বিড় করে কি বকছেন। হুম। তো লেখক এবং সেই সতু, মানে সতুর সঙ্গে লেখক যে গেছেন আহ মাস্টারমশাইকে দেখতে, যে তিনি কি করেন। তো সেখানে তাঁরা, অর্থাৎ লেখক এবং সতু, শেওড়া ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলেন যে মাস্টারমশাই কি করছেন। কি করছেন মাস্টারমশাই, না কখনো উপর হয়ে কিছু লিখছেন, আবার কখনো তার সামনে যে মাঠ রয়েছে সে মাঠের দিকে চেয়ে কিছু ভাবছেন, আবার কখনো আপন মনে হাসছেন, অর্থাৎ নিজের মনেই তিনি কিছু ভেবে হাসছেন, আবার বিড়বিড় করে কি বকছেন, অর্থাৎ বিড়বিড় করে কিছু বলছেন। হুম। তারপর সতু সসম্ভ্রমে চুপি চুপি বললে, দেখলি, কবি মানুষ। হুম। সতু এবার সসম্ভ্রমে মানে দেখে, তিনি এবার চুপি চুপি আর কি লেখককে বলছেন বা বলল, যে দেখলি, কবি মানুষ, যে আহ, উপর হয়ে লিখছেন, আবার সামনের দিকে তাকাচ্ছেন, আবার আপন মনে হাসছেন, কবি মানুষ তো তাই এরকম করছেন। হ্যাঁ। আমি বললাম, কি করছেন? লিখছেন। বিড়বিড় করে কি বকছেন? ওরকম কবিরা করে থাকে। হ্যাঁ। তো সতুর কাছে কবি মানেই ওরকম আপন মনে হাসবেন, হুম, প্রকৃতিকে দেখবেন, নিজের মনে মনে আপন তালে বলে যাবেন। হ্যাঁ। আবার কখনো মনে হলে লিখবেন। হ্যাঁ। সতুর কাছে কবির সংজ্ঞা এটাই। তো সেই জন্য মাস্টার মশাইকেও এরকম করতে দেখে সতুর মনে হয়েছে আরো ভালোভাবে, যে তিনি অনেক বড় পণ্ডিত মানুষ এবং কবি মানুষ বটে।
হুম, তাই জন্য বলছে যে ওরকম কবিরা করে থাকে। তারপর দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেকক্ষণ দেখলাম। অর্থাৎ লেখক এবং সতু দুজনে মিলে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে কবির কাণ্ড দেখলেন। এই আমার জীবনে প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখবার দুর্লভ সৌভাগ্য ঘটল। অর্থাৎ লেখক বলছেন যে আমার জীবনে প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ, অর্থাৎ জীবন্ত কবি মানে কি সাধারণত কবি কিরকম হয়, হুম, সেটা আমরা শুনে থাকি মানুষের মুখে, বা এই যেমন গল্পে আমরা পড়ছি যে কবিরা কিরকম হয় সতুর কথায় বা সতুর মতে, যে ওরকম উপর হয়ে লেখেন, প্রকৃতিকে দেখেন, আবার বিড়বিড় করে কি বলেন, আপন তালে হাসেন, আবার লেখেন। এরকম হয় সাধারণত কবিরা, মানে আমরা যেরকমটা শুনি আর কি। কিন্তু স্বচক্ষে কবিকে দেখা, যে কবি কিরকম ভাবে লিখছেন, এরকম তো সচরাচর দেখা হয় না, তাই না? তো সেই জন্য লেখক বলছেন জীবনের প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখবার দুর্লভ সৌভাগ্য ঘটল। অর্থাৎ স্বচক্ষে কোনো কবির ক্রিয়াকলাপ, ক্রিয়াকলাপ মানে যে কাজকর্ম বা কাণ্ড কারখানা, কিভাবে তিনি কাজ করেন, হ্যাঁ সেটার কথা বলছেন। ক্রিয়াকলাপ দেখবার দুর্লভ সৌভাগ্য হলো। দুর্লভ মানে যে সহজেই পাওয়া যায় না কোনো জিনিস, সেটাকে দুর্লভ বলে, তাই তো? তো এরকম স্বচক্ষে কবিকে দেখা বা কবির ক্রিয়াকলাপ দেখা, এটা তো সবার ভাগ্যে হয়ে ওঠে না, সবাই তো দেখে না। তাই বলছেন যে জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখবার দুর্লভ সৌভাগ্য ঘটলো লেখকের। মনে আছে শাওড়া ঝোপের পাশেই ছিল বড় একটা কদবেল গাছ, তলা বিছিয়ে পড়েছিল পাকা পাকা কদবেল। হুম, লেখক বলছেন যে লেখকের এটাও মনে আছে যে এই শেওড়া ঝোপ যেখান থেকে লুকিয়ে তারা দুজনে কবির কাণ্ড কারখানা দেখছিলেন, তো সেই শেওড়া ঝোপের পাশেই ছিল একটা বড় একটা কদবেল গাছ। কদবেল জানো তো, যে বেল পেকে গেলে খায়, টক টক হয় খেতে। তো সেই কদবেলের কথা বলছে। তলায় বিছিয়ে পড়েছিল পাকা পাকা কদবেল, অর্থাৎ সেই গাছের তলায় অনেক পাকা পাকা কদবেল পড়ে বিছিয়ে ছিল একেবারে। সেই বয়সের লোভ, বিশেষ করে কদবেলের ওপর লোভ দমন করেছিলাম। তো বাচ্চারা কি হয়, সাধারণত কোনো টক জিনিস দেখলে তারা তৎক্ষণাৎ সেটাকে খাওয়ার চেষ্টা করে, বা সেটা কুড়িয়ে রাখার চেষ্টা করে, খাক বা না খাক। যেমন পাকা তেঁতুল, পাকা কদবেল, বা কুল, এই ধরনের ফলগুলোকে কি হয়, বাচ্চারা সাধারণত দেখলে সেটাকে ঝট করে নিয়ে নেয়। যে পাকা জিনিস, বা সেটার উপর লোভ হয়, তাই না? তো লোভ করারই বয়স লেখকদের 10-11 বছর বয়স, তো সেই সময়ের বাচ্চারাই তো সাধারণত এরকমটা করে থাকে, টক জিনিসের উপর লোভ সামলাতে পারে না। হুম, তো তাই বলছেন যে সেই বয়সের লোভ, বিশেষ করে কদবেলের ওপর লোভ দমন করেছিলাম, অর্থাৎ আহ, যে লোভটাকে সংবরণ করেছিলেন। হ্যাঁ, কবি দেখবার আনন্দে ও বিস্ময়ে, যে কবি আসলে কি হয়, কি রকম হয়, কিভাবে তারা লেখেন। হুম, সেই কবি দেখার আনন্দে এবং বিস্ময়ে, যে বিস্মিত হয়ে দেখছিলেন, অবাক হয়ে দেখছিলেন যে আসলে এটা কবি, কবি তাহলে এভাবে লেখেন, আচ্ছা এরকম ভাবে প্রকৃতিকে উপভোগ করেন, আবার আপন তালে হাসেন। হ্যাঁ, তো এই যে একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে লেখকদের, সেই ছোট ছোট বাচ্চাদের, তো তখন কি একটা আলাদাই আনন্দ এবং বিস্ময় কাজ করছে। তো সেই কবি দেখার আনন্দে এবং বিস্ময়ে কদবেলের মানে সেই টকের মতো লোভটাকেও সংবরণ করেছিলেন তারা। হ্যাঁ, তারপর উমাচরণ মাস্টারের বয়স তখন কত? আমার মনে হয় 40-এর ওপর। কারণ আমার মায়ের বড় ভাই, আমার বড় মামা, যার বয়স তখন শুনতাম 35, তিনি মাস্টার মশাইকে দাদা বলে ডাকতেন। তো উমাচরণ মাস্টারের বয়স তখন কত সেটা তিনি হিসেব করছেন এইভাবে, যে লেখকের মনে হয় যে উম, উমাচরণ বাবুর বয়স 40-এর ওপর। তার কারণ লেখকের মায়ের বড় ভাই, অর্থাৎ লেখকের বড় মামা, তার বড় মামার বয়স 35 বছর ছিল, সেটা তিনি শুনতেন। কিন্তু তার বড় মামাই আবার সেই উমাচরণ বাবুকে দাদা বলে ডাকতেন, অর্থাৎ তার বড় মামার থেকেও
মাস্টার মশাই বড় হবেন, তাই তো দাদা বলে ডাকতেন। সেই অনুযায়ী একটা আন্দাজ করে লেখক ভাবছেন যে উমাচরণ বাবুর বয়স হয়তো 40 হবে। 40-এর ওপর হবে। তারপর আমরা যেমন নিঃশব্দে সেখানে গিয়েছিলাম, তেমন নিঃশব্দে চলে এলাম মনে বিস্ময় ও আনন্দ নিয়ে। হুম তো লেখকরা যেমন নিঃশব্দে চুপি চুপি সেখানে গিয়ে কবির কাণ্ড কারখানা দেখছিলেন, তো সেরকম নিঃশব্দেই সেখান থেকে চলে এলেন, কিন্তু মনে একরাশ বিস্ময় এবং অনেক আনন্দ নিয়ে, কবি দেখার আনন্দ নিয়ে। তারপর এরপরে উমাচরণ মাস্টার যখন পড়াতেন তখন হাঁ করে তার দিকে চেয়ে দেখতাম। হুম ওই যে তার ছোট ছোট বাচ্চা, যেহেতু মানে যা দেখবে সেটাকে তো অ্যাবজর্ব করবে না। তো দেখলেন যে কবি তিনি, আসলেই কবি, আসলেই পণ্ডিত মানুষ, বিজ্ঞ মানুষ, এভাবে এভাবে তিনি লেখেন সেটা তিনি স্বচক্ষে দেখেছেন। তো তারপর থেকেই উমাচরণ বাবু যখন পড়াতেন তাদেরকে, তখন লেখকরা, মানে লেখক ব্যক্তিগত নিজের কথাই বলছেন, তিনি হাঁ করে মাস্টার মশাইকে দেখতেন, চেয়ে দেখতেন আর কি। আহ একজন কবি বটে, উনি ঠিকই বলেছেন, বড় বড় লোকেরা প্রথম জীবনে মাস্টারি করে। ওর বয়স বেশি হয়েছে বটে, কিন্তু উনি একজন কবিও তো হয়েছেন। সারদাটা কিছুই বোঝে না। হুম, যে আহ, লেখক বুঝতে পারছেন যে এই যে কবি যেভাবে লিখছেন, আসলেই তিনি লিখছেন, আসলেই তিনি কবি। সেজন্যই তিনি মনে মনে রিয়েলাইজ করছেন আর কি, লেখক, যে সত্যি একজন কবি বটে, সত্যিই কবি। উনি ঠিকই বলেছেন। অর্থাৎ মাস্টার মশাই উমাচরণ বাবু তাদেরকে গল্পের ছলে বলেছিলেন যে উম আহ, যারা লেখক হন, তারা কি হয়, আহ একটা সময় মাস্টারি করতেন, বা তারপরে পরবর্তীকালীন তারা বড় মাপের লেখক হন, কবি হন। তো সেই কথাটাই এখন লেখকের কানে বারবার বাজছে, বা বারবার তার মনে উকি দিচ্ছে কথাগুলো, যে সত্যিই তাহলে ঠিকই বলেছিলেন তিনি। যে বড় বড় লোকেরা প্রথম জীবনে মাস্টারি করে, যে প্রথমে শিক্ষকতা করেন এবং পরে তারা অনেক বড় মাপের লোক হন। হ্যাঁ তো এবার তিনি বলছেন যে ওর বয়স বেশি হয়েছে বটে, কিন্তু উনি একজন কবিও তো হয়েছেন। অর্থাৎ আহ, বয়স নিয়ে যেটা সারদা জিজ্ঞাসা করছিল মাস্টার মশাইকে, বা ব্যঙ্গাত্মক ভাবেই জিজ্ঞাসা করছিল যে এই তো বয়স হয়ে গেছে, আবার কোন কালে গিয়ে বড় লোক, মানে বড় মাপের লোক হবেন, এখানেই তো মাস্টারি করতে করতেই তো জীবন কেটে গেল। আর বাকি আছে কি, এরকম ব্যঙ্গাত্মক ভাবেই আহ প্রশ্নটা করেছিলেন বা করেছিল, সেটা লেখকরা বুঝতে পেরেছিলেন। তো সেই কথাই তিনি এখন রিয়েলাইজ করে বলছেন যে ওর বয়স বেশি হয়েছে, মানে উমাচরণ বাবুর বয়স হয়েছে, কিন্তু উনি একজন কবিও তো হয়েছেন। উনি এখন কবিও তো, শিক্ষকতার পাশাপাশি তিনি কবিও হয়েছেন। তিনি যেমন একাধারে শিক্ষক, তেমনি আবার একাধারে কবিও বটে। হ্যাঁ সেটা লেখক রিয়েলাইজ করছেন উমাচরণ বাবুকে লিখতে দেখে তারপর থেকে। হুম তাই বলছেন সারদাটা কিছুই বোঝে না, যে যে সারদা যে জিজ্ঞাসা করেছিল মাস্টারমশাইকে, তার কথাই বলছেন বা ভাবছেন যে ও কিছুই বোঝে না, আহ যা মনে হয়েছে বলে দিয়েছে, ব্যঙ্গ করে দিয়েছে, কিছুই বোঝে না। তারপর একটা মুগ্ধতা চলে এসেছে লেখকের ভিতর উমাচরণ বাবুকে নিয়ে। হ্যাঁ তো সে জায়গা থেকেই বলছেন। তারপর বছর খানেক কাটলো, মানে আবার বেশ কয়েক বছর কাটার পর আমরা কটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেবার জন্য তৈরি হয়েছি। যে কয়েকজন ছেলে, লেখক সহ আরো কয়েকজন ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন বা তৈরি হয়েছেন। সেই বছর উমাচরণ মাস্টার আমাদের নিয়ে রানাঘাটে যাবেন পরীক্ষা দেওয়াতে। যে হয় না যে দেখবে আগে ক্লাস ফোরেও অর্থাৎ চতুর্থ শ্রেণীতেও যখন পড়ে তখনও বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হতো। আবার ক্লাস এইটে যখন উঠবে তখনও বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হতো কিছু কিছু স্কুলে। এবং আমি নিজেও ক্লাস ফোরে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিয়েছি।
সেজন্যই বলছি। হ্যাঁ, তো এবার সেটা অনেক কাল আগের, তাই না? আহ, আমরা তো দিয়েছি রিসেন্ট, কিন্তু লেখকের ছোটবেলা। হ্যাঁ, তো সেই সময় কি হতো, ক্লাস ওয়ানেও দেখতে গেলে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হতো, ক্লাস ফোরেও অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হতো। এখন যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা মানে হোম ইউনিভার্সিটি বাদে কোনো কোনো কলেজগুলোতেও তো সেমিস্টারের সময় অন্য কলেজে সিট পড়ে, সেখানে গিয়ে পরীক্ষা দিতে হয়, তাই নাকি? তো সেই রকম তখনকার দিনে ওইরকম ক্লাস ওয়ান, ক্লাস টু বা কোনো ক্লাস ফোর, তখন বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হতো। হ্যাঁ, তো সে কথাই বলছেন যে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য তারা তৈরি হয়েছেন। আর সেই বছর উমাচরণ মাস্টার লেখকদেরকে নিয়ে রানাঘাটে যাবেন পরীক্ষা দেওয়াতে। তারপর চারটি ছেলে, মনে আছে, চক্রতীদের কানাই, আমি, সতু ও সারদা। তো এই কয়জন ছেলে মিলে পরীক্ষা দিতে যাবে। হ্যাঁ, আহ, একজন হলো কানাই, একজন লেখক, সতু এবং সারদা। তো তোমাদেরকে যদি এখান থেকে প্রশ্ন করা হয় যে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য লেখক সহ আরো কারা কারা ছিল পরীক্ষা দেওয়ার জন্য, এই কয়টা নাম বললেই হবে, যে চক্রতীদের কানাই, লেখক, সতু এবং সারদা। ঠিক আছে, তো যাই হোক, দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে সাবুলতলার মাঠে যখন পড়েছি, তখন দুপুর গড়িয়ে গিয়েছে। অর্থাৎ এবার সে সাবুলতলার মাঠের কথা তিনি বলছেন, যে তারা যখন ওই পরীক্ষা দিতে গিয়েছিলেন সেই সময় দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে সাবুলতলার মাঠে যখন পড়েছে। তো আগের দিনে এখনকার যেমন সবদিকে গাড়ি হয়ে গেছে, তাই না? এবং আমরাও কুঁড়ে হয়ে গেছি, যে একটু যাব, 5 কিলোমিটার যাব, 2 কিলোমিটার যাব, আর টোটো, এখন সব জায়গায় টোটো অটো সচরাচর হয়ে গেছে। তো আমরা কি করি সাধারণত, গাড়িতেই যাতায়াত করি, তাই না? অল্প রাস্তা হলেও আমরা গাড়িতে যাতায়াত করি। তো আগের দিনে সে সময় তো এত গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, যাতায়াত ব্যবস্থা একটু খারাপ ছিল। তো তখন দেখে থাকবে যে তখনকার দিনে শর্টকাট রাস্তা খোঁজা হতো, যে এইখান থেকে এই রাস্তাটুকু যাব, তারপর একটা মাঠ পড়বে, মাঠটা ক্রস করব, তাহলে রাস্তা কম হাঁটতে হবে, আমরা আরো তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। হ্যাঁ, এরকমটা হয়ে থাকে। এবং আমরাও ছোটবেলায় মানে বেসিক্যালি আমার কথা বলছি, আমিও ছোটবেলায় এরকম করতাম, মানে আহ, সেই সময় ধরো কি বলবো, 2003-4-এর কথা বলছি। সেই সময় কি হতো, ছোট ছিলাম বটে, কিন্তু কোথাও যাওয়ার জন্য ধরো পড়তে যেতাম, বা কারো একটা বাড়ি যাচ্ছি, কারোর সঙ্গেই যাচ্ছি হেঁটে, তখন এত ভালো গাড়ির ব্যবস্থা ছিল না। হ্যাঁ, তো তখনও আমরা এরকম করতাম, যে কিছুটা হেঁটে যেতাম, যাওয়ার পর রাস্তা আছে, কিন্তু সেই রাস্তা বাদ দিয়ে একটা মাঠ পড়ছে, সেই মাঠ দিয়ে আমরা যেতাম। তাহলে কি হতো, সময়টা বেঁচে যেত। হ্যাঁ, রাস্তা দিয়ে গেলে ঘুরে ঘুরে হেঁটে যেতে হবে, আরো অনেক সময় লাগবে, অনেক কষ্ট হবে। সেই জন্য মাঠ দিয়ে শর্টকাট রাস্তা, মাঠ পেরিয়ে আমরা টুক করে চলে যেতাম, এইরকম। তো সেটা তো তারও অনেক আগের লেখা না? তো সে সময়ও এরকম হতো, গাড়ি ঘোড়া ছিল না, তখন হেঁটেই পার হতে হতো। তো যাই হোক, লেখকরা এখানে ওরকম হেঁটে আহ দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে তারাও ওরকম একটা মাঠ ক্রস করছেন। তো কোথায় না, দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে সাবলতলার মাঠে যখন পড়েছেন, অর্থাৎ রাস্তা পার হয়ে মাঠে পড়েছেন, মানে মাঠটা পার করেই ফিরবেন। তো সেই সাবলতলার মাঠে যখন পড়েছেন, তখন দুপুর গড়িয়ে গিয়েছে। হ্যাঁ, অনেক বেলা হয়ে গিয়েছে। আহ তারপর দেখো, বড্ড মনে আছে সেই অপরাহ্নের কথাটি। অপরাহ্ন মানে কি? বিকাল বেলা। দুপুর গড়িয়ে কি হয়, বিকাল হয়, দুপুরের পরে বিকাল হয়। তো সে বিকালের কথা এখানে বলছেন, অর্থাৎ অপরাহ্নের কথা বলছেন, বিকাল বেলা। তো লেখক বলছেন যে খুব করে মনে আছে সেই বিকাল বেলার কথা। তখন শাবলতলার মাঠে ঝাঁ ঝাঁ করছে রোদ্দুর। তো শাবলতলার মাঠে যখন তারা পড়েছেন এসে, তখন মাঠে অনেক রোদ আছে, রোদ একেবারে ঝাঁ ঝাঁ করছে। তো এটা গ্রীষ্মকালে সাধারণত হয়ে থাকে, মানে গরমকালে, শীতকালে যেমন হুট করে সন্ধ্যা হয়ে যায়, তাই না? এখন যেমন আর কি, যে দুপুর পার হয়ে বিকাল, বিকাল হলো, বিকাল হতে না হতেই সন্ধ্যা, তাই না? বিকালে অতটাও রোদ
থাকে না। তো গরমের সময় কি হয়, বিকাল অবধিও ঝাঁঝা রোদ থাকে, হ্যাঁ, অনেক রোদ থাকে। তো শাবলতলার মাঠে যখন পড়েছে, তখন মাঠে অনেক রোদ, রোদ একেবারে ঝাঁঝা করছে। মস্ত বড় মাঠের এখানে ওখানে কুল গাছ, শেওড়া ডাঁটা আর বনতুলসীর জঙ্গল। তো সেই শাবলতলার মাঠে কি ছিল বা কি রকম গাছ ছিল না, মাঠটা তো মস্ত বড় ছিল, তো অনেক বড় একটা মাঠ, শাবলতলার মাঠ। সেই মাঠের এখানে ওখানে কুল গাছ ছিল, শেওড়া গাছ ছিল বা শেওড়ার ডাঁটা আর বনতুলসীর জঙ্গল ছিল মাঠটা। ধু ধু করছে মাঠ, যেন সমুদ্রের মতো, কুল কিনারা নেই কোনো দিকে। সেই মাঠটা এতটাই বড়, সমুদ্রের মতো লাগছে, যেন চতুর্দিকটা ধু ধু করছে। হ্যাঁ, মানে কোনো কূল কিনারা নেই কোনো দিকে, অনেক বড়, যে যেদিকেই তাকাচ্ছে সেদিকেই মাঠ, একেবারে ধু ধু করছে, যে কেউ কোথাও নেই, কোনো ঘর বাড়ি নেই তার মাঝখানে। আহ, শুধু মাঠ আর মাঠ, অনেক বড়, ঠিক একেবারে সমুদ্রের মতো। সমুদ্রে যেমন কূল কিনারা থাকে না, যে এর কোথায় শেষ কোথায় শুরু, এরকমটা মনে হয়, তেমনি একটা মস্ত বড় একটা বিশাল আকার একটা মাঠ, যার কোনো কূল কিনারা দেখতে পেতেন না লেখকরা, এরকম মনে হচ্ছিল। উম, এত বড় মাঠ কখনো দেখিনি। লেখক বলছেন সেই শাবলতলার মাঠ এত বড় তিনি এর আগে কখনো দেখেননি। তো আজকে এটুকুই, অর্থাৎ শাবলতলার মাঠ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পটি বিষয়বস্তু নিয়ে যে আলোচনা করছিলাম, সেটা এই পর্যন্ত। এবং এই গল্পের পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।